হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুইনস নিউ ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশন নিয়ে, অর্থাৎ আমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে এমন কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম, অর্থাৎ প্রশ্নের গুচ্ছ, যেখান থেকে আমরা ভেবেছিলাম যে সম্ভাব্য কিছু প্রশ্ন দিয়েছিলাম যে মাধ্যমিক 2027-এ তোমাদের আসতে পারে। তো আজকে আমরা সেটা নিয়ে অ্যানালাইজ করে নেব। অর্থাৎ আমরা কিন্তু আজকে সাবজেক্টের কোনো চ্যাপ্টার বা টপিক নিয়ে আলোচনা করছি না, আমরা দেখে নিচ্ছি যে তোমাদের যে প্রশ্নপত্র সেখান থেকে আমাদের যে সম্ভাব্য প্রশ্ন কতটা এসেছে। ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই প্রশ্নটি দেওয়া রয়েছে 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ আমাদের মাধ্যমিকে 2 নম্বরের যে প্রশ্নগুলি এসেছিল সেখান থেকে এই প্রশ্নটি, যেটা 3.7 নাম্বার দাগ নাম্বার যদি বলি 3.7 নম্বর দাগে ছিল। আর এই প্রশ্নটা আমি তোমাদের বলেছিলাম 4 নম্বর চ্যাপ্টার থেকে যে আসতে পারে। প্রশ্নটা ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান দুটি উদ্দেশ্য আলোচনা করো। সেম ইকুয়াল প্রশ্ন কিন্তু এখানেও এসেছে, হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। দুটি আমি বলেছিলাম, দুটি উদ্দেশ্য কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্নের জন্য এসেছে। ঠিক আছে, নেক্সট দেখে নেওয়া যাক যে 6 নম্বর চ্যাপ্টার থেকে। 6 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের এসেছে দলিত কাদের বলা হয়। এটাও আমাদের পরীক্ষাতে 3.4 দাগের প্রশ্ন, 3.14তে দলিত কাদের বলা হয়। একই প্রশ্ন কিন্তু এখানে এসেছে। এরপরে আমি বলেছিলাম যে 8 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে, 8 নম্বর চ্যাপ্টার থেকে দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল, দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির দলিল বলতে কি বোঝো। এখানেও তোমাদের সেম টু সেম প্রশ্ন এসেছে। ভারত ভুক্তির দলিল 3.15 দাগে এসেছে, 2 নম্বরের প্রশ্ন। আর সাথে সাথে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল এটাও এসেছে 3.16 দাগে। পুরো এর পরেই প্রশ্নটা এসেছে। ঠিক আছে, আর এরপরে যদি আমাদেরকে দেখে নিতে হয়, এখান থেকে আমি তোমাদের বলেছিলাম যে 3টে কথাই বলেছিলাম, বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লব। এই 3টে ধারণাই তোমাদেরকে আমি দেখে যেতে বলেছিলাম। তার মধ্যে বিপ্লবের ধারণাটা কিন্তু 2 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের কাছে এসেছে, সেটাও আমাদের প্রশ্নপত্রে 3.5 দাগ নাম্বার মার্কস ছিল 2 নম্বরের প্রশ্ন ছিল। সাথে সাথে আমি তোমাদেরকে আরো একটা প্রশ্ন বলেছিলাম যে বেঙ্গল টেকনিক্যাল, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের কি ভূমিকা ছিল। প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছে, পুরো ডিটো প্রশ্নটা আসেনি, এবং এটা আমি তোমাদেরকে করে যেতে বলেছিলাম। তো এটা কিন্তু 2 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের কাছে এসেছে। আর প্রশ্নের যদি দাগ নাম্বার বলা হয় 3.10 দাগ, মার্চ 2 মার্কসের জন্য প্রশ্নটা এসেছে। প্রশ্নটা এসেছিল যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠিত হয়েছিল। আমি সেম প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এই যে প্রশ্নটা রয়েছে দেখো, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, আমি এই প্রশ্নটা তোমাদের 4 নম্বরের জন্য দিয়েছিলাম। সেম প্রশ্ন কিন্তু 4 নম্বরের জন্যই এসেছে। তোমাদের উপবিভাগ ঘ.3, এই উপবিভাগের মধ্যে 4.5 দাগের প্রশ্ন, 4.5 দাগের প্রশ্ন। সেখানেও প্রশ্নটা রয়েছে শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বইয়ের সম্পর্ক। আমি এই দুটো ওয়ার্ড খালি একটু অদল বদল করে দেওয়া রয়েছে, নয়তো পুরো প্রশ্ন কিন্তু একই রয়েছে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি, একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও। এটা 8 নম্বরের প্রশ্নের মধ্যে এসেছে, যেটা আমাদের বিভাগ মতে এসেছে। আর যদি দাগ নম্বর বলা হয় 5.3 সেকেন্ড পার্টে কিন্তু প্রশ্নটা এসেছে, অর্থাৎ এখানে
কত নাম্বারের জন্য? 5 নাম্বারের জন্য প্রশ্নটি এসেছে, 5 নাম্বারের জন্য। আর অলরেডি একই টাইপের প্রশ্ন, ডিটো প্রশ্ন না হলেও একই টাইপের প্রশ্ন আমি দিয়ে রেখেছি। ওখানে বলে প্রশ্নপত্রে এসেছিল যে একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, আমি বলেছিলাম সমালোচনামূলক বিবরণ দাও। একই লেখার স্ট্রাকচার, লেখার ধরন একই হবে, শুধু একটুখানি চেঞ্জ করে দেওয়া রয়েছে। তারপর দেখো ওয়ার্কস এন্ড পিজেন্টস পার্টি, ওয়ার্কস এন্ড পিজেন্টস পার্টি তোমাদের কাছে 2 নাম্বারের জন্য এসেছে। 2 নাম্বারের জন্য প্রশ্নটি এসেছে 3.12 দাগের প্রশ্ন, 3.12 দাগের প্রশ্ন কিন্তু তোমাদের কাছে এসেছে। এরপরে যদি দেখা যায় যে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো আর এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। আমি 8 নাম্বারের প্রশ্নের মধ্যে 4 এবং 4 দুটো প্রশ্ন দিয়েছিলাম, তো তার মধ্যে একটা প্রশ্ন চলে এসেছে 4 নাম্বারের জন্য, যেটা 19 শতকের নবজাগরণের সীমাবদ্ধতা বা 19 শতকের নবজাগরণকে সীমাবদ্ধ নবজাগরণ কেন বলা হয়। একটুখানি ঘুরিয়ে এসেছে প্রশ্নটা, কিন্তু ডিটো প্রশ্ন এসেছে, উত্তর কিন্তু সেম লিখতে হবে। আর এখানে দাগ নাম্বার যদি বলা হয় 4.2 অর্থাৎ উপবিভাগ ঘ 1 এই উপবিভাগের মধ্যে 4.2 এর দাগের প্রশ্নটা কিন্তু তোমাদের এসে গেছে, অর্থাৎ কমন প্রশ্ন তোমরা পেয়ে গেছো। যেটা আমি তোমাদের বলেছিলাম যে সম্ভাব্য প্রশ্ন এগুলোর মধ্যে আসতে পারে, প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে গিয়েছো। শেষ প্রশ্ন দেখো, দলিতদের অধিকারের বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক তুমি ব্যাখ্যা করো। এটা যেমন আমি বলেছিলাম, সাথে সাথে আমি এখানে একটি প্রশ্ন দিয়েছিলাম যে দক্ষিণ ভারতের দলিত আন্দোলন সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আম্বেদকর থেকে দলিত আন্দোলনের ওপর আম্বেদকরকে নিয়ে একটা প্রশ্ন আসবেই আসবে, যে কারণে আমি এখানে ভিভি ইম্পর্টেন্ট করে 2 ধরনের প্রশ্নকে দিয়েছিলাম। তো একটা প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে গেছো 4.8-এ। এখানেও তোমরা যদি দেখতে চাও আমি গান্ধী এবং আম্বেদকর দুজনকেই বলেছিলাম। তো এখানে 4.8-এর উপবিভাগ ঘ 4 এর মধ্যে কিন্তু প্রশ্নটা তোমরা পেয়ে গিয়েছো। তাহলে এরপরে যদি আমাদের দেখতে হয় কমন প্রশ্নের মধ্যে আর কি কি আমরা পাচ্ছি, কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছিল, যেগুলি বলেছিলাম যে তোমরা প্র্যাকটিস করে যেও, এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন পেতে পারো। জীবন স্মৃতি প্রথম কোথায় প্রকাশিত হয়? অলরেডি দেখো কিছুটা ঘুরিয়ে দেওয়া হয়েছে যে জীবন স্মৃতি গ্রন্থটি কে লিখেছিলেন। এখানে বলাই রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর। ভালো করে প্র্যাকটিস করে গেলে কিন্তু তুমি এখান থেকে অনায়াসে উত্তরটা করতে পারবে। এসএকিউ, মতুয়া মহাসংঘ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? সেম টু সেম প্রশ্ন তোমাদের কাছে চলে এসেছে। মতুয়া মহাসংঘকে নিয়ে প্রশ্নটি এসেছে উপবিভাগ উপবিভাগ 2.1 থেকে 2.1 এর একদম শেষ প্রশ্ন 2.1.4, এই প্রশ্নটা কিন্তু চলে এসেছে তোমাদের কাছে। আবার একটা এমসিকিউ প্রশ্ন, জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। আমি এটা ঠিক ভুলে দিয়েছিলাম, এই প্রশ্নটাও তোমাদের কাছে একটুখানি ঘুরিয়ে এসেছে, এমসিকিউতে এসেছে যে বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন। এই প্রশ্নটা এসেছে 11.11-তে, 11.11-তে প্রশ্নটা এসেছে। এছাড়াও যদি বলা হয় যে স্তম্ভ মেলানোতে ডিটো স্তম্ভ মেলানো কিন্তু আমরা পেয়েছিলাম, যেখানে বল্লভভাই প্যাটেল, বি.আর. আম্বেদকর, রশিদ আলী প্রশ্নপত্রে এসেছিল মেলানোর জন্য। তো তার মধ্যে আমি অলরেডি তোমাদেরকে দুটো মেলানোর জন্য বলেছিলাম যে বি.আর. আম্বেদকর, রশিদ আলী দেওয়াই ছিল অপশানে। আর মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি, তো এখানে তোমাদের এসেছিল যে
কোল বিদ্রোহের কেন্দ্র। তো রাঁচি যেহেতু আমি তোমাদেরকে টার্গেট হিসেবে বলেছিলাম করে যাওয়ার জন্য, আমি এখানে একটা অপশন দিয়েছিলাম, তার জন্য কিন্তু তোমরা আশা করছি সকলে করে গিয়েছিলে। আচ্ছা, এবার একটু দেখে নাও যে আরো কিছু প্রশ্ন আমাদের ছিল যেগুলি আমাদের যে মক টেস্ট হয়েছিল, সেই মক সেটের মধ্যে আমরা কিছু সম্ভাব্য প্রশ্ন বলেছিলাম এবং প্রশ্নপত্র যে তৈরি করেছিলাম সেখান থেকেও কিন্তু ডিটো কিছু প্রশ্ন আমরা পেয়ে গিয়েছি। যেমন যদি আমি 5.3 অর্থাৎ আমাদের যে লং প্রশ্ন আছে, লং প্রশ্নের 5.3 এই দাগের যে ফার্স্ট পার্টটা, যেখানে বলা হয়েছিল যে 19 শতকের কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা, অলরেডি আমি দেখো দিয়েছিলাম যে বাবা রামচন্দ্রের ভূমিকা তোমাদেরকে করে যাওয়ার জন্য। আচ্ছা, এরপরেই যদি আমরা ফরাজি আন্দোলনের কেন ব্যর্থ হয়েছিল সেই প্রশ্নটাও কিন্তু আমি দিয়েছিলাম। যেই প্রশ্নটা, এই যে ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল, এটা আমাদের বিভাগ গ, বিভাগ গ এর মধ্যে 3.6 এর দাগের প্রশ্ন কিন্তু আমরা এখান থেকেও কমন পেয়ে গেছি। আচ্ছা, যদি এর পরে দেখতে হয় আরো কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক কি কি কমন পেয়েছি। বঙ্গীয় নবজাগরণের ডিরোজিও ও তার অনুগামী নববঙ্গ গোষ্ঠীর ভূমিকা ও অবদান সংক্ষেপে আলোচনা করো। আর আমি এখানে পুরোই তোমাদের বলেছিলাম যে আলোচনা মানে এ সম্পর্কে দেখে যাওয়ার জন্য, আলোচনা করার জন্য। তো প্রশ্নটা এখানে একটুখানি ঘুরিয়ে দেওয়া হয়েছে যে নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সরকারের প্রচেষ্টা ব্যর্থ কেন হয়েছিল। অ্যান্সার কিন্তু আমরা একই রকম ভাবে লিখবো, যে কারণে আমি বলছি যে তোমাদেরকে নব্য গোষ্ঠী থেকেও আমি করে যেতে বলেছিলাম, যেটা আমাদের উপবিভাগ ঘ.1 এর একদম 4-এর 1-এর প্রশ্ন, 4-এর 1-এর প্রশ্ন দেওয়া হয়েছিল। এছাড়াও যদি আমরা কিছু দেখে নেই, দেশীয় রাজ্য কাশ্মীরের প্রধানমন্ত্রী কে ছিলেন, কোশ্চেনে তো দেওয়া ছিলই, লাইভ ক্লাস করতে গিয়ে আমি অনেকবার প্রশ্নটা আলোচনা করেছিলাম। এমনকি এই যে আমাদের প্রশ্নপত্রের যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা লাইভ ক্লাসে বহুবার আলোচনা করেছি, এবং কিছু কিছু প্রশ্ন যেগুলো ডাইরেক্ট আমাদের প্রশ্নপত্রে এসেছে সেগুলো কিন্তু আমরা সবগুলোই ভালোভাবে আলোচনা করেছিলাম। আশা করছি তোমাদের মনে আছে। তো এই প্রশ্নটা আমাদের এসেছে 1.20 অর্থাৎ এমসিকিউ প্রশ্নের মধ্যে কিন্তু একই প্রশ্ন এসেছে তোমাদের কাছে। নেক্সট যদি দেখা যায় যে 1857 সালের বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। 1857 সালের বিদ্রোহের প্রকৃতি, যেটা আমাদের সেট নাম্বার আইতে, মক সেট নাম্বার আইতে দেওয়া ছিল। যারা যারা আমাদের টেস্টগুলি দিয়েছিলে বা মক টেস্টগুলি দিয়েছিলে তারা আশা করছি উপকৃত হয়েছো, কারণ প্রচুর প্রশ্ন এখান থেকে কমন চলে এসেছে। তো 1857 সালের বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, সেম ডিটো প্রশ্ন, শুধুমাত্র একটু শব্দের চেঞ্জ করে দেওয়া রয়েছে, যেটা আমাদের কাছে 8 নাম্বারের প্রশ্নটা কিন্তু এসেছে। 8 নাম্বারের জন্য প্রশ্নটা এখানে এসেছে যে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 5.1 8 নাম্বারের জন্য প্রশ্নটা এসেছে। একই সমস্ত ঐতিহাসিকদের নামগুলো আমাদেরকে এখানে লিখতে হচ্ছে। এরপরে দেখো এমসিকিউ প্রশ্ন, যেটা আমাদের সেট নাম্বার কে তে ছিল, দেশপ্রাণ কাকে আখ্যা দেওয়া হয়েছিল। সেম প্রশ্ন কিন্তু আমাদের এখানেও চলে এসেছে এমসিকিউর মধ্যে। 1.15 দাগ নাম্বারটাও একই চলে এসেছে। 15 দাগে, প্রশ্নপত্রের 15 দাগের প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এছাড়াও যদি বলা হয় আরো কিছু প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে পেয়েছিলাম, আর অনেক প্রশ্ন এ ধরনের রয়েছে যেগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম। তো প্র্যাকটিসের থেকে কিন্তু আমরা অনেক প্রশ্ন কিন্তু পেয়ে গিয়েছি। লাইভ ক্লাসে যেগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম, যে জায়গাগুলো আমি তোমাদেরকে করে দিতে বলেছিলাম,
বামাবোধিনী পত্রিকার শেষ সম্পাদক সেট নম্বর এল এ রয়েছে। বামাবোধিনী পত্রিকার শেষ সম্পাদক, তো বামাবোধিনী থেকেই প্রশ্ন এসেছে এবং বামাবোধিনী সম্পাদক থেকেই কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন এসেছে। 1.4 এখানেও দাগ নাম্বার একই, 1.4 থেকে প্রশ্নপত্রেরও 1.4, আমাদের সেট নাম্বার এল। যারা এক্সাম দিয়েছিলে তারা এই প্রশ্নটা আশা করছি পেয়েছিলে, তোমরা অ্যান্সার করতে পেরেছিল। তো বামাবোধিনী সম্পাদক গুলো আমি ভালো করে দিতে বলেছিলাম, সেখান থেকেও কিন্তু তোমাদের কাছে প্রশ্ন চলে এসেছে। তাহলে আমরা যদি সর্বমোট টোটাল দেখি যে আমাদের সম্ভাব্য প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন বা কত নাম্বার আমরা পেয়েছি, প্রথমেই আমরা আমাদের লং প্রশ্নগুলো দেখে নেব। তো লং প্রশ্নের মধ্যে আমরা যদি দেখি যে 8 নাম্বারের কিন্তু আমরা দুটো প্রশ্নই পেয়ে গিয়েছিলাম। 8 নাম্বারের কিন্তু আমরা দুটো প্রশ্ন পেয়েছিলাম, তো আমাদেরকে একটা প্রশ্ন লিখতে হচ্ছে। 4 নাম্বারের প্রশ্ন থেকে আমাদেরকে কিন্তু 6টি প্রশ্নের উত্তর দিতে হতো এবং প্রত্যেকটি উপবিভাগ থেকে মাস্ট একটি প্রশ্নের উত্তর দিতে হতোই। তো যদি আমরা 4 নাম্বারের প্রশ্ন বলি, তাহলে 4 নাম্বারের প্রশ্নের থেকে আমাদের সর্বমোট প্রশ্ন এসেছে। 4 নাম্বার থেকে আমরা 4টে প্রশ্ন পেয়েছিলাম, মানে এখানে কিন্তু আমরা 16 নাম্বার নিয়ে যাচ্ছি, আর এখানে কিন্তু আমরা 8 নাম্বার পুরো টোটাল পেয়ে গেছি এখান থেকে। মানে এই জায়গাগুলো কখনো ভুল করার নয়। এছাড়াও তো তোমাদেরকে আমি অনেক আলোচনা করে দিয়েছিলাম, তো এই জায়গাগুলো কিন্তু ভুল করার নয়। এছাড়াও যদি আমি 2 নাম্বারের প্রশ্ন বলি, 2 নাম্বারের প্রশ্নগুলির মধ্যে কিন্তু এখানে 8টি প্রশ্ন আমরা পেয়ে গিয়েছিলাম। 8টি প্রশ্ন আমরা পেয়ে গিয়েছিলাম, অর্থাৎ এখানে আমরা 16 নাম্বার পেয়ে গিয়েছিলাম। আর আমাদেরকে এখানে উত্তর দিতে হতো 11টি প্রশ্নের, এখানে আমাদেরকে উত্তর দিতে হতো 6টি প্রশ্নের, এখানে উত্তর দিতে হতো আমাদেরকে 11টি প্রশ্নের। তার মধ্যে 8টা প্রশ্ন আমরা পেয়ে গিয়েছিলাম। তাহলে যদি দেখতে হয় তাহলে কিন্তু আমরা এছাড়াও এমসিকিউ যেগুলো বললাম, এমসিকিউ সর্বমোট মিলিয়ে কিন্তু আমরা 10টি এমসিকিউ এখান থেকে পেয়ে গিয়েছি। অর্থাৎ যদি দেখতে হয় আমরা কিন্তু এখানে সর্বমোট 50 নাম্বার পুরো আমাদের সাজেশন থেকে বলো বা আমরা যেটা বলেছিলাম তোমাদের যে এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে এই সমস্ত জায়গাগুলো থেকে, তোমরা অবশ্যই দেখে যেও, এই টপিকগুলোকে মিস করো না। তো সেই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু পুরোপুরি প্রশ্ন তোমাদের কাছে এসেছে। তো আশা করছি তোমাদের এক্সাম সকলের ভালো হয়েছে। তো এভাবেই তোমরা আমাদের এডুইনস এর পাশে থেকো এবং আমাদের সাথে থেকো। ধন্যবাদ।